রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতেই বেগম জিয়া মানুষ পুড়িয়ে মারছেন, অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নারী সমাজকে সোচ্চার হতে আহ্বান। গণতন্ত্র সুসংহত করতে সংলাপ ও বিরোধী মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা দরকার, মন্তব্য মার্কিন রাষ্ট্রদূত বার্নি কাটের। অভিজিৎ হত্যায় এখনো ফারাবীর সম্পৃক্ততা পায়নি গোয়েন্দা পুলিশ, তদন্তে প্রাথমিকভাবে সন্তুষ্ট FBI। বিশ্বকাপে কাল বাংলাদেশের স্বপ্ন পূরণের ম্যাচ, ইংল্যান্ডকে হারালেই কোয়ার্টার ফাইনালে টাইগাররা। যুক্তরাষ্ট্রে জয়কে অপহরণ পরিকল্পনা নিয়ে সংসদে আলোচনা, অর্থ যোগানদাতাদের খুঁজে বের করার তাগিদ। খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বিচার বিভাগের কার্যকারিতা থাকে না, বিএনপির বিবৃতি। প্রবাসীর 90 কোটি টাকা ব্যাংক থেকে ওঠানোর সময় প্রতারক চক্রের 11 সদস্য আটক। কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের দেওয়া চূড়ান্ত রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি কাল। আমরা বাংলাদেশের সহ আরো দুইটা টিভি চ্যানেলের সংবাদ শিরোনামগুলো দেখলাম এবং সেখানে যে শিরোনাম ছিল আমাদের মূলত বাংলা ভিশনে, সেখানে ছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর যে আজকের নারী দিবস উপলক্ষে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি তার বক্তব্য দিয়েছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা একটা বিষয় তো আমরা খুবই সৌভাগ্যবান যে বাংলাদেশে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নারী, আমাদের বিরোধী দলের নেত্রী তিনি নারী, যিনি একসময় প্রধানমন্ত্রী ছিলেন, বর্তমানে রাজপথে 20 দলীয় জোটের নেতৃত্ব দিচ্ছেন তিনি নারী, স্পিকারও নারী। এই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি আসলে নারীদের যে জয় জয়কার সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশে যেটি আমরা দেখতে পাচ্ছি যে সর্বশ্রেণী পেশার মানুষ কিন্তু এই জায়গায় একটা জায়গায় যে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের যে সংকল্প সেটি কিন্তু তারা একেবারেই নিজেদের মধ্যেই তৈরি করে এগিয়ে যাচ্ছেন। এমন এক প্রেক্ষাপটে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার যে অনুষ্ঠানে সেখানে তিনি বলেছেন যে রাজনৈতিক উচ্চবিলাস চরিতার্থ করার জন্য মানুষ পুড়িয়ে মারছে খালেদা জিয়া, এর বিরুদ্ধে নারী সমাজকে সোচ্চার হওয়ার তিনি আহ্বান জানিয়েছেন। তো আসলে নারী সমাজকে সোচ্চার হওয়ার আবেদন, নিশ্চয়ই এতে সকলেই সোচ্চার হওয়া উচিত যদি বেগম খালেদা জিয়া এই ধরনের নেতৃত্ব দিয়ে থাকেন বা কর্মকাণ্ড করে থাকেন। আপনার বিশ্লেষণে আপনি আজকে একজন নারী হিসাবে, নারী আইনজীবী হিসাবে, দুই নেত্রী দুজনই মূলত নারী, এই দুজনের মধ্যে এই যে বাক বিতণ্ডা, দুজনের মধ্যে যে এক চুল পরিমাণও নড়বে না এবং উড়ে যাবে, এই যে নারী নারীর মধ্যে যে একটা এক ধরনের বৈরী ভাব, সেই জায়গাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? জি, আজকে 8ই মার্চ, 9 হয়ে গেছে, 12টা বেজে গেছে বলে। তো আজকের বিশ্ব নারী দিবসে প্রতিপাদ্য বিষয় ছিল নারীর ক্ষমতায়নই মানব জাতির ক্ষমতায়ন। খুব চমৎকার একটা প্রতিপাদ্য বিষয়। আর আপনি যেটা বললেন সেই সাথে আমি একমত। আমি খুব গর্বের সাথে বলি যে আমার দেশের প্রধানমন্ত্রী নারী, আমার দেশের বিরোধী দলীয় নেত্রী নারী, ইভেন সংসদের বাইরে যে প্রধান বিরোধী দলীয় জোটটি আছে তার প্রধান তিনিও নারী, যিনি 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আমরা দেখেছি যে কিছুদিন আগে 2জন নারী মন্ত্রী ছিলেন আমাদের। এত বড় পোস্টে এর আগে বোধহয় বাংলাদেশে কোনো নারী আসেননি এবং আমাদের স্পিকার এখন নারী। তো এরকম একটা অবস্থায় আসলে আমরা যেই হোক, সেটা মাননীয় প্রধানমন্ত্রী হোক কিংবা বিরোধী দলীয় নেত্রী হোক, যে হোক, আমরা অনেক দায়িত্বশীল আসলে কমেন্ট আশা করি। এ ধরনের জঙ্গি নেত্রী বা এরকম কমেন্ট বোধহয় আমরা এরকম উচ্চ পর্যায় থেকে আশা করি না। বিশেষ করে দেশে একটা সহিংসতা চলছে, একটা ক্রান্তিকাল চলছে। আজকে আপনারা জানেন যে অবরোধের 61 বা 62তম দিন, সঙ্গে হরতাল চলছে এবং আমরা পত্রপত্রিকায় দেখেছি আমাদের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ অলরেডি $1 কোটি 7 লক্ষ ডলার, 100 কোটি মানে ছাড়িয়ে গেছে, যেটা হচ্ছে জাতীয় বাজেটের প্রায় অর্ধেক, এবং 115 জন সহিংসতায় প্রাণ হারিয়েছে। এবং আমি দেখছি যে বেগম খালেদা জিয়া নামে একটার পর একটা মামলা আসছে, মামলাগুলো বিচারাধীন। এই বিষয়গুলোতে আসলে এই মুহূর্তে বোধহয় কোনো কমেন্ট না করাই ভালো, কারণ আদালতের এখতিয়ারাধীন বিষয়। আর মামলাগুলো যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সেগুলো আসলে আর বলবার কোনো অপেক্ষা রাখে না। আমি খুব বিনয়ের সাথে আপনাদের একটু মনে করিয়ে দিই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নামেও কিন্তু 15টি মামলা ছিল। আমরা কিন্তু সেই প্রসঙ্গে যাবো, কিন্তু আমরা যে বিষয়টি এখানে আলোচনার জন্য আপনাকে সূত্রপাত করা অনুরোধ করি সেটি হচ্ছে যে খালেদা জিয়ার প্রতি যিনি অভিযোগ করেছেন সেটি হচ্ছে মানুষ পুড়িয়ে মারার যে অভিযোগটি, সেই অভিযোগটি অস্বীকার করার সুযোগ আছে? কারণ আপনি বলছিলেন যে হরতাল অবরোধের চলছে এবং সেটি নিশ্চয়ই 20 দিনের জোট দিয়েছে। আমি যখন আজকে প্রোগ্রামটা শুরু করেছিলাম আমার খুব ইচ্ছা ছিল যে আমি আজকে কোনো রাজনৈতিক বক্তব্য দেব না, কোনো তিক্ততার মধ্যে যাব না এবং আমি কোনো রকমের কোনো
মানে পরিসংখ্যান বা নোটের মধ্যেও আমি যাব না, কিন্তু যেহেতু এই প্রশ্নটি এসছে যে আসলে সহিংসতা কারা করছে, কারণ আওয়ামী লীগ দায়ী করছে বিএনপি কে এবং বিএনপি দায়ী করছে আওয়ামী লীগকে। আমরা যদি রিসেন্ট কিছু পত্রিকার খবর দেখি, আমরা দেখব মানব জমিন, আমরা দেখব শীর্ষ নিউজ, আমরা দেখব নিউ এজ, যুগান্তর, প্রথম আলো ইভেন এবং বাংলাদেশ প্রতিদিন, আমি বিভিন্ন চ্যানেলে বলেছে, ওরা ক্যাটেগরিক্যালি বলে দিয়েছে ছাত্রলীগ এবং যুবলীগের ছেলেরা পেট্রোল বোমা সহ আটক। আপনারা আমাকে একটা উদাহরণ দেখান যেখানে পেট্রোল বোমা মারার সময়, আমি বলছি না বাসার থেকে গিয়ে ধরে এনে বলছে ওর কাছে পেট্রোল বোমা পাওয়া গেছে, বা অফিস থেকে ধরে নিয়ে এসে বলছে যুবদল বা ছাত্র দলের কোনো সমর্থককে যে ওর কাছে পেট্রোল বোমা আছে, আমি সেই কথা বলছি না। মারার সময় দেশে র্যাব আছে, পুলিশ আছে, বিজিবি আছে, তারা কি করছে? এত এত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা চারপাশে দেখি, তারা অন স্পট কেন ধরতে পারছে না? কিন্তু আমার কাছে রিপোর্ট আছে, আপনি যদি চান আমি একটা একটা করে বলি, যদি অনুমতি দেন। 5 ফেব্রুয়ারি জীবননগরে যুবলীগ কর্মী পেট্রোল বোমা সহ আটক, যুগান্তরে এসছে। 6 ফেব্রুয়ারি কুমিল্লায় 2 যুবলীগ কর্মী পেট্রোল বোমা সহ আটক, নিউ এজে এসছে। 2রা ফেব্রুয়ারি সরোয়ার্দী কলেজে ছাত্রলীগ কর্মী বোমা সহ আটক, বাংলাদেশ। এরকম আরো কমসে কম 20টা উদাহরণ 20টা পত্রিকার আমি দিতে পারবো। ব্লেম গেমে গিয়ে তো লাভ নেই। আপনি যদি 20টি উদাহরণ 20টি পত্রিকায় দিয়ে থাকেন, তাহলে কিন্তু মানুষের কাছে এই ধরনের উদাহরণও আছে যে হয়তো হাজারো উদাহরণ আছে যেটি মনে করেন এই জোটের পক্ষ থেকে করা হয়েছে। আমি খুব অবাক হই, আমি যখন এই ধরনের পরিসংখ্যান দেই, আমার সাথে যিনি আওয়ামী লীগ থেকে থাকেন উনি একটা উদাহরণও দিতে পারেন না যে তারিখ, পত্রিকার নাম এবং অন স্পট যুবদল বা ছাত্রদল। আপনি তো সেভাবে চিন্তা করে আসেননি, কারণ আপনি চিন্তা করে আসেন যে কিভাবে এই পেট্রোল বোমার সঙ্গে আওয়ামী লীগকে সম্পৃক্ত করা যাবে। না না, আমি সম্পৃক্ত করা যাবে না, এটা বাস্তবতা, এটা বাস্তবতা। আমি একটা কথা বলি, দেশে যখন অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় যে কোনো কারণেই হোক, সেটা সেই সময়টা ঘোলা জলে মাছ শিকার করবার জন্য কিছু স্বার্থান্বেষী মহল সবসময় তৈরি হয়ে যায়, যেটার একটা শিকার আমি বলবো যে কিছুদিন আগে অভিজিৎ হত্যাকাণ্ড হয়ে গেল আমাদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে। 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এইরকম একটি জঘন্য পৈশাচিক হত্যাকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় হতে পারে, এটাই তো একটা জাতির জন্য লজ্জাজনক। এবং যখন পুলিশ অফিসার রমনা থানার রমনা জোনের এসি কথা বলছেন, উনি বলেন আমি ভাবলাম এটা একটা মারামারি, মানে মারামারি হলো এখন আর আসলে পুলিশের কোনো দায়িত্ব নাই, কারণ তারা জানে যে ওই জোনটা হচ্ছে যুবলীগ ছাত্রলীগের দখলের জোন, হলে 2 দলের মধ্যে মারামারি হবে, এই লীগের সাথে ওই লীগের, এখানে পুলিশের কিছু করারও নাই, কিছু বলারও নাই, সুতরাং উনি নীরব থাকেন। কুপিয়ে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং ওনার ওয়াইফ যেভাবে সাহায্য চাচ্ছেন, আপনি দেখেছেন সব জায়গায় এসে বাঁচাও, একটা লোক এগিয়ে আসেনি, এই এখন আমাদের অবস্থা হয়ে যাচ্ছে, খুব দুঃখজনক। আমরা এটি প্রত্যাশা করি না। আমরা দেখি যে মানে ছিনতাইকারী অভিযোগ করে মারতেই থাকে, আসলে ছিনতাইকারী কিনা সেটি কিন্তু কেউ চিন্তা করে না। আমরা নিজেরাই সাধারণ জনগণরা কিন্তু ঝাঁপিয়ে পড়ে মানুষকে হত্যা করে, অভিযোগের ক্ষেত্রে কিন্তু সেটি ঘটেছে। আজকে কিন্তু বেশ অভিযোগ করলেন আজকে আমাদের অতিথি ফারহানা আপা, এবং আমি সেই অভিযোগের সাথে কোনোভাবেই যে প্রশ্নটা ওনাকে করেছেন সেখান থেকেই শুরু করবো, সেটা বরং ভালো হয়। আমি 8ই মার্চের শুভেচ্ছা জানাতেই হয় সকলকেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাটি বলেছেন, সেই প্রসঙ্গ যেটা আপনি শুরু করেছিলেন সেখান থেকে আসি। উনি বলেছেন নারী সমাজকে এগিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে কিংবা প্রতিরোধ করতে হবে। কথার একটা যৌক্তিকতা আছে, কারণ আপনি দেখবেন যে কোন রকম যদি প্রাকৃতিক দুর্যোগ হয় সেটা শিকার হয় কিন্তু নারীরা। কোন একজন যদি ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়, সেই সংসারের ভুক্তভোগী কিন্তু তার স্ত্রী। পেট্রোল বোমায় সে কার হাতে মারা গেল, তার ভুক্তভোগী কিন্তু একটা নারী। নারীকে কিন্তু সারাটা জীবন সেটাকে টানতে হয়। কাজেই পেট্রোল বোমা কে মেরেছে সে প্রসঙ্গটা তো একটু পরে। পেট্রোল বোমা মারার জন্য দিনক্ষণ স্থির করে দেয়া প্রায় 21 থেকে 22 দিন হয়ে গেছে। আমরা টানা অনেক দিন ধরে উৎসবের মতো অবরোধ হরতালের মধ্যে পার করছি। এর মধ্যে পরীক্ষা যাচ্ছে, আমাদের পুরনো বছর পেরিয়ে নতুন বছর এসছে, আমরা কিন্তু হরতাল অবরোধের বাইরে যেতে পারিনি। এখন আমি রোকেয়া প্রাচী হরতাল ডেকেছি, আপনি বোমা মেরেছেন, দায়ভার তো আমার। আমি জনসভা ডেকেছি, আমি শহীদ মিনারে আপনাদেরকে আসতে বলেছি। আমরা যেমন সড়ক আন্দোলনের সময় সবাইকে বলেছিলাম ঈদের দিন আসুন আমরা সড়কে যে হত্যাকাণ্ড হচ্ছে সেটিকে বন্ধ করি। ঈদের দিন সকলে এসেছিলেন দলমত নির্বিশেষে। সেদিন যদি সেখানে বোমা হামলা হতো, সেখানে যদি পেট্রোল বোমা হতো, আমার ডাকে সবাই এসছে, আমাদের ডাকে সবাই এসছে, কাজে দায়ভারটা তো কিঞ্চিত আমাদের উপর পড়তো। তা আমরা যদি বুঝতে পারি, আমি আমার মতো এত গবেষণা করে আসিনি, আমি মনে করি যে আমি আসলে শিল্পী সমাজ বা জনগণের কাতারের মানুষ, রাস্তায় দাঁড়ানোর স্বভাব আমার, আমরা মানববন্ধন করে অনশন করে অভ্যস্ত মানুষ। সেই জায়গা থেকে আমার মনে হয় আসলে
ছাত্রলীগ, যুবলীগ বা যুবদল, এই জায়গার চেয়ে বড় কথা হচ্ছে কি, এতদিন ধরে আমরা আমাদের সকল কিছুকে বর্জন করে, আমাদের সুখ দুঃখ, আমাদের উৎসব, আমাদের পরীক্ষা, ছেলেমেয়েরা ম্যাট্রিক পরীক্ষা দিতে পারছে না, এর মধ্যে টানা এতগুলো দিন, তাহলে যদি আপনার রাজনৈতিক প্রাজ্ঞতা বা বিচক্ষণতা দিয়ে আপনি কেন বুঝতে পারছেন না যে আপনি এতদিন ধরে আপনারা হরতাল অবরোধের মধ্যে, তাহলে এই যুবলীগ ছাত্রলীগ কেন বোমা মারবে? এই জিনিসগুলো সুযোগ তাহলে দেওয়া উচিত। তাদের রাজনৈতিক আপনি বলছিলেন যে আপনি রাস্তার মানববন্ধন করা মানুষ এবং এক ধরনের মনে হয় প্রতিবাদী, আমি মনে করি সেটা জনগণের আন্দোলন, প্রতিবাদী মানুষ। কিন্তু এই প্রশ্ন যদি দাঁড়ায়, আজকে যারা ওই পাড়ায় আছে তারা কি রাস্তায় দাঁড়াতে পারছে? তারা কি মানববন্ধন করতে পারছে? তারা কি কোনো সভা সমাবেশ করতে পারছে? যেটি সৃষ্টি হয়েছিল 5 জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে, গত 5 জানুয়ারিতে এটা সমাবেশ করতে দেওয়া হয়নি, বালির ট্রাক, সিমেন্টের ট্রাক, রডের ট্রাক দিয়ে বেষ্টনী দেওয়া হয়েছে। তাহলে আপনি নিজে দাঁড়াচ্ছেন এবং এখানে কিন্তু আমি একটা জিনিস আমি খুব সাধারণভাবে বলতে চাই, সেটা হচ্ছে কি, যখন জনগণের প্রয়োজনে, জনগণের অধিকার বঞ্চনার যে বিষয়গুলো থাকে, সেই প্রয়োজনে কিন্তু আমরা কখনো দেখি না হরতাল অবরোধ শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে, তত্ত্বাবধায়ক সরকারকে কেন্দ্র করে। নির্বাচন হয়নি, নতুন নির্বাচন দিতে হবে, কারণ এখন যে সরকার আছে তারা অবৈধ কিংবা তারা মনোপুত না, তাদেরকে নামাতে হবে, আমি গেলে জিনিসটা আরো সুন্দর হবে, কিংবা আমি অনেক বেশি যোগ্য, এটা আমার নিজেকে প্রমাণ করতে হবে কি করে? পুরো বাংলাদেশকে স্থবির করে। তার মানে ইচ্ছাটা হচ্ছে, এই আকাঙ্ক্ষাটা হচ্ছে, এই যে হরতাল অবরোধ যাই কিছু বলেন না কেন, সমস্ত কিছু কিন্তু আমাদের মানে একটা দলকে ক্ষমতায় যেতে হবে, একটা দলকে ক্ষমতা থেকে নামাতে হবে। দেখেন, আমাদের তো আরো অনেক বিষয় আছে। পুরো বাংলাদেশের জনগণের কি আর কোথাও কোনো সমস্যা নেই? সকল সমস্যা নিয়ে যখন জনগণের প্রয়োজনে যদি আপনি মানববন্ধন করতেন, আপনি অবরোধ ডাকতেন, আপনি হরতাল ডাকতেন, এর মধ্যে অনেক ইস্যুর কথা কিন্তু আমি বলতে পারি। আমি সড়ক আন্দোলনের মানুষ হিসেবে যেহেতু রাজপথে নেমেছিলাম, যখন সড়কে মানে বেঘরে সবাই প্রাণ দিচ্ছিল, লঞ্চ ডুবির ভিডিও ফুটেজ আমরা দেখছিলাম, তখন তো 2 ঘন্টার জন্য আপনারা একটা অনশন ডাকেননি, একটা অবরোধ ডাকেননি, একবারও মানববন্ধন করেননি। আরো অনেক কিছু, স্থানীয় সরকার বলেন, প্রশাসন বলেন, নির্বাচন কমিশন বলেন, আমাদের বিচার বিভাগ বলেন, বিভিন্ন ইস্যুতে যদি লাগাতার ভাবে আমরা দেখতাম জনগণের প্রয়োজনে, দ্রব্যমূল্য বৃদ্ধি বলেন, দুর্নীতির কথা বলেন, আমাদের নারীর যে ক্ষমতায়নের কথা আমরা বলছি 8 মার্চ, যখন হেফাজতে আমাদের 13 দফা মতো কিছু ফালতু, আমি জায়গাটা শেষ করি, হেফাজত যখন আমাদের বললো ক্লাস 5 এর বেশি আমরা পড়াবো না, তো ক্লাস 5 এর বেশি না পড়াটা একটা নারী কিভাবে অধিকারের প্রতি সচেতন হবে? বেগম রোকেয়া সেই সময় বলেছেন, সরকার কিছু বলেছিল যে আমরা এই জায়গাটা, না আমি বলছি যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীকে পড়াতে হবে, সেখানে হেফাজতের অভিযোগটা কার বিরুদ্ধে করতে? আমি বলছি যে এই হেফাজতের সময় কিন্তু আমরা দেখিনি আজকে যারা লাগাতার অবরোধ দিয়েছে তারা একটা প্রতিবাদ করতে। আমার কথা হচ্ছে যে জনগণ, যারা সরকার আছে তারা কি সেখানে বলেছে যে ক্লাস 5 পর্যন্ত পড়ার কথা যারা বলেছে সেই জায়গাও কিন্তু আমরা প্রতিবাদী হয়েছে, তারা কি বলেছে? আমি বলছি যে সরকারকে ধরেন না, সরকার বা সিস্টেম বা রাষ্ট্র যদি দায়িত্ব পালন না করে, রাষ্ট্রকে ধরবার জন্য, সরকারকে সমালোচনা করবার জন্য, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানোর জন্য মানে বিরোধী দল থাকতেই হবে মাঠে। আর কত সমালোচনার জায়গা তৈরি করতে হবে, সমালোচনা হবে, আন্দোলন হবে। আমি কিন্তু কিরণ ভাই আন্দোলনের পক্ষের মানুষ, আমি মনে করি আমরা কিন্তু পদ্মা সেতু হচ্ছিল না, দুর্নীতি হয়েছে, যোগাযোগ মন্ত্রী তখন আবুল হোসেন সাহেব ছিলেন, আমরা কিন্তু তার পদত্যাগ চেয়ে কিন্তু অনশন করেছি, আন্দোলন করেছি। তো এরকম আন্দোলন যেটা জনমুখী আন্দোলন, জনগণের ইচ্ছার প্রতিফলনের আন্দোলন, রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন, ক্ষমতার বিরুদ্ধে না, এখন যেটা হচ্ছে কি রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্র বনাম ক্ষমতার জন্য। আমি যে জনগণের ইচ্ছার প্রতিফলন, জনগণ কি এরকম চায় যে ক্ষমতায় যেতে হবে? মানে জনগণ কি এটা চায় যে বাংলাদেশের শুধু সমাবেশ করতে পারবে একটি পক্ষই? জনগণ কি এটা চায় বাংলাদেশের ব্যাংক লুট হয়ে যাবে? বা জনগণ কি এটা চায় যে একটি পক্ষ শুধুমাত্র সব জায়গায় নিয়োগ পাবে? বাংলাদেশ কি এটা চায় জনগণ যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবে? জনগণ সেই জন্য আপনি আন্দোলন করেন। পরীক্ষার প্রশ্নপত্র কেন ফাঁস হচ্ছে, কেন বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, নিয়োগের ক্ষেত্রে কেন দুর্নীতি হচ্ছে, এই সমস্ত ইস্যুতে আসেন, আন্দোলন করেন, ছোট ছোট আন্দোলন হোক। কিন্তু 22 দিনের অবরোধ, এই সহিংসতায় জঙ্গিবাদটা কিসের জন্য? জি নিশ্চয়ই আমরা আলোচনায় আবার ফিরে আসবো, তবে একজন দর্শক আমাদের সাথে আছেন। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। আসসালাম। কিরণ ভাই, আমার নাম আশরাফুল আলম খোকন। জি খোকন ভাই, তো আমি আপনাদের টকশোটা দেখছিলাম, তো নারী দিবসের আলোচনা মনে করি আপনার ড্রেস দেখেই যে নারী দিবসের আলোচনা হবে শুনি, কিন্তু পলিটিক্সের বাইরে আমরা কেউ না। আমি একটু আমাদের যে ব্যারিস্টার আপা যিনি আছেন ওনার বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। ওনার বক্তব্য আমি টকশো গুলো আগেও দেখেছি বেশ কয়েকটাতে, তো সব জায়গায় দেখুন ওনার একটা খাতা থাকেন এবং উনি একই কথা বলেন
যেটা হচ্ছে যে বোমা হামলা, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। তো উনি তথ্য প্রমাণ দিয়ে যেটা বলার চেষ্টা করছেন যে কোথাও যে বিএনপি কিংবা ছাত্র শিবির বোমা মারে না, পেট্রোল বোমা মারে না, এরকম কিছু তথ্য উনি উপস্থাপন করেন ডেইলি এই খাতাটা থেকেই। ওনাকে বলবো যে আজকে, অন্যদিন যাওয়ার দরকার নেই, আজকে ওনার যে টিভিটা বাংলা ভিশন চলতেছে, বাংলা ভিশন নিচে স্ক্রলে জয়পুরহাটের খেতলালে পেট্রোল বোমা মারতে গিয়ে বাসে একজন নিহত এবং 4 শিবির কর্মীকে গণধোলাই দিয়েছে পাবলিক। হ্যাঁ, পাবলিক দিয়েছে, এটা কিন্তু পুলিশ দেয়নি। তো উনি জাস্ট নিচের টিভি স্ক্রলে দেখে নিক এটা। আর যদি উনি ইনফরমেশন চায়, আমি আপনাকে এক গাদা ইনফরমেশন দিয়ে দিই। ঠিক আছে, ঠিক আছে, নিশ্চয়ই কোনো সুযোগ থাকলে আপনার সাথে আমরা আলোচনায় যুক্ত হবো আবার, অথবা আপনার সাথে সরাসরি টক শোতে আমরা আসবো। তবে যে অভিযোগটি আপনি করেছেন সেই অভিযোগের প্রশ্নের উত্তর আমরা নিশ্চয়ই আমাদের আজকের অতিথি তার কাছে আসবো। আমার মনে হয় আপনার যেহেতু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছে, অনেক নথিপত্র নিয়ে এসছেন এবং বলছেন যে পেট্রোল বোমায় যে 4 জন আহত হয়েছেন সেখানে শিবির কর্মী গণধোলাই শিকার হয়েছেন, কিন্তু আপনি অভিযুক্ত করে গেলেন। আমি কিন্তু একটা কথা বারবারই বলেছি, যখন দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় তখন ঘোলা পানিতে মাছ শিকারের জন্য কিন্তু একটা স্বার্থান্বেষী মহল তৈরি হয়েই যায়। আমি যেহেতু বিএনপি করি, আমি তো আওয়ামী লীগের কথা বলবোই। যারা আওয়ামী লীগ করছেন, আওয়ামী লীগকে সাপোর্ট করছেন, তারা ডেফিনেটলি যদি আমাদের কাছে তথ্য থাকে ওনারা দেবেন। আর আরেকটা কথা হচ্ছে, আমরা যেহেতু একদম চোখ বন্ধ করে বিএনপিকে জঙ্গি দল, নাশকতাকারী দল, বোমা নিক্ষেপকারী দল বলছি, তখন আওয়ামী লীগের একটাও তো আসলে ধরা পড়ার কথা না, কারণ করছে তো সবই বিএনপি। এই অভিযোগটি তো বারবার বিএনপির বিরুদ্ধে আসছে, করছে তো সব বিএনপি। তাহলে আওয়ামী লীগ একটাই বা কেন ধরা পড়বে? একজনও তো ধরা পড়ার কথা না। তাহলে এখানে এতগুলো আওয়ামী লীগ আসছে কি করে? আর খাতার ব্যাপার, আমি ভাই মানে আমার মেধা অত প্রখর নয়, আমাকে খাতা দেখে তথ্য নিয়ে রিসার্চ করে কথা বলতে হয়। সেই খাতাটা আমার সঙ্গে আছে এবং থাকবে। জি, নিশ্চয়ই ভাই আপনার উত্তর নিয়ে আমরা আবার হয়তো যে সুযোগ থেকে আলোচনায় ফিরে আসবো। আমি একটু ভিন্ন প্রসঙ্গে শুরুকে আপনার কাছে আসি, সেটা হচ্ছে নারী কর্মীদের জীবন মানের উন্নয়ন। আমরা রাজনৈতিক আলোচনা থেকে খানিকটা একটু ফিরে আসি। নিশ্চয়ই আজকের আলোচনা দর্শকরা কিছুটা চায় যে নারী কেন্দ্রিক আলোচনা হোক। আমরা নারী কর্মীদের জীবন মানের কি আসলে উন্নত হয়েছে কিনা? আমরা দেখেছি যে সরকার কিন্তু আমরা নানা শ্রেণী পেশার মধ্যে বেতন বাড়িয়েছে, সরকারি প্রতিষ্ঠানে বেতন বাড়িয়েছে, পুলিশের সুযোগ সুবিধা বাড়িয়েছে, সেনাবাহিনীতে বাড়িয়েছে, নানা জায়গায় বাড়িয়েছে। কিন্তু আজকে দেখেন যারা নারী কর্মী রয়েছে, বিশেষ করে আমাদের গার্মেন্টস এর কর্মী যারা রয়েছে বা আমরা গৃহকর্মী যারা রয়েছে, এদের জন্য কি কোনো রকম ভাবে কোনো বেতন বৃদ্ধি বা সুবিধা বৃদ্ধির কোনো ঘোষণা কি সরকারের কাছ থেকে এসছে, বা আমরা কি সেটা প্রত্যাশা করতে পারি কিনা যে আমাদের দেশে যে নারী উন্নয়ন, নারী কর্মীদের দ্বারাই কিন্তু আমরা আমাদের আজকে গার্মেন্টস শিল্পকে এত বড় জায়গায় নিয়ে গেছি, সেই জায়গার মধ্যে থেকে আপনি আপনার বিশ্লেষণটাকে কিভাবে দেখবেন? আমি মনে করি এই সরকার যথেষ্ট পরিমাণে নারী বান্ধব, এটার কোনো মানে এই ব্যাপারে তর্কের অবকাশ নেই। এই জন্য কারণ গার্মেন্টস শিল্পে যদি আমাদের গার্মেন্টস এর ওয়ার্কাররা যদি অসুখী থাকতো প্রকৃত অর্থেই, তাহলে কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি আজকে এই জায়গায় থাকতো না। আর আমি কথাটা এত অধ্যতের সাথে বলছি এই জন্য যে আমি মানে গত 2 বছর ধরে শুধুমাত্র গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপরে কাজ করছি, ওদের জীবন নিয়ে একটা ধারাবাহিক নাটক করছি, এবং 1 বছর ধরে আমার গার্মেন্টস ওয়ার্কারদের সাথে সকাল বিকাল দিন রাত থাকার অভিজ্ঞতা থেকে বলছি। মানে এরকম অনেক গার্মেন্টস আছে, হ্যাঁ কিছু গার্মেন্টস আছে, রানা প্লাজা আছে, তাজরিন আছে, স্পেকট্রাম আছে, এগুলো আমাদের অন্যান্য সেক্টরের মতো বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু এত অসুখী, এত মানে কদর্য জীবনযাপন বা সেরকম যদি বেতন কাঠামো ভীষণ রকমের নিম্ন পর্যায়ের হতো, তাহলে গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো দাঁড়াতে পারতো না। একটা শিল্প, একটা ইন্ডাস্ট্রি তখনই থাকে। আমাদের বাংলাদেশ কিন্তু এখন দাঁড়িয়ে আছে গার্মেন্টস এর উপর, তো সেটা কিভাবে সম্ভব যদি একেবারে কিছু না থাকে? আমি 2 লাখ টাকা বেতন পাই, 11,000 টাকা বেতন পাই, কর্মীর কথা বলছি আমি, মানে 12,000 টাকা বেতন পাই, 15,000 টাকা বেতন পাই, 16,000 টাকা বেতন পাই, মজুরি কত? 8,000 টাকা। জি, 8,000 টাকা। একটা মেয়ে গ্রাম থেকে এসে সামান্য ট্রেনিং পেয়ে যখন 8,000 টাকার চাকরিটা করছে, আপনি চিন্তা করেন তো একটা এমএ পাস করা ছিল কি 8,000 টাকার বেতন? 8,000 টাকা সর্বনিম্ন মজুরি, 8,000 টাকার চেয়ে বেশি পায়। ওভারটাইম মিলে তাদের 11 থেকে 11,500 টাকা, কোথাও কোথাও 15,000 টাকাও তারা পেয়ে থাকে। এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমি একমাত্র জায়গা দেখলাম, যেহেতু আজকে নারী দিবস আমি আরো বিশেষ করে বলতে চাই, আমরা কিন্তু গণমাধ্যমের কর্মী হিসেবে আমরা কোথাও বলতে পারবো না যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটে, যেখানে নারী পুরুষ সম্মানের সাথে একসাথে কাজ করতে পারছে। এটা যদি ভীষণ অসুখী একটা জায়গা হতো, অস্বাস্থ্যকর পরিবেশ হতো, তাহলে সেই মেয়েটি সেখানে কাজ করতে পারতো না। বরং নির্যাতিত মেয়েরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে বলে, এখন পর্যন্ত আছে বলে, ওরা কিন্তু ক্ষমতায়নের যে চর্চার কথাটা বলেন, একমাত্র সফল জায়গা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। কিন্তু আমাদের একটা সমস্যা কি, আমরা যখন কোনো একটা কিছুকে খারাপ বলতে শুরু করব, তখন ঢালাওভাবে সেটাকে খারাপই বলবো। গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে, তো একটা জায়গা যেখানে বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে অর্থনীতির জায়গায়, তো সেখানে এত খারাপ অবস্থা হতে পারে না। তো এটা তো স্বাভাবিক যুক্তির কথা।
এবং আমি এতগুলো ইন্ডাস্ট্রিতে কাজ করি। আপনি মনে করছেন যে আমাদের যে নানা শ্রেণী পেশার নারী কর্মীরা রয়েছে যারা দিন মজুর, কৃষি কাজ করছে, গার্মেন্টস এর রয়েছে, সবচেয়ে সফল জায়গায় হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আপনি দেখেন কৃষিতে নারীর যে অবদান, একটা নারী কৃষি কাজে 75% বেশি শ্রম দেয়, কিন্তু পুরো কৃষি খাতে যে টাকাটা আসে বেতনের বৈষম্যটা, ইনকামের বৈষম্যটা, কৃষি কাজে একটা নারী 75% বেশি শ্রম দেওয়ার পর আপনি কি তাকে 2 টাকা মজুরি দিচ্ছেন? তার স্বামী, তার শ্বশুরবাড়ির লোকজন বা তার সন্তান তাকে কি 10 টাকা দিচ্ছে সেই ধান বিক্রির পর? কিন্তু আমরা তো কেউ বলি না কখনো যে কৃষিকাজে নারীর অবদানটা কি, নারীর অর্থনৈতিক মুক্তির জায়গাটা কি। একজন নারী কর্মী যে তার পারিশ্রমিক পাচ্ছে সে অনুযায়ী একজন পুরুষ কর্মী পারিশ্রমিকের মধ্যে বৈষম্যটার কথা আমি আপনাকে খুব বেশি বৈষম্য কিন্তু আমি দেখি না। আমার কথা হচ্ছে যে ওখানে কিন্তু আমার চোখে দেখার অভিজ্ঞতা থেকে বলছি, কিছু কিছু গার্মেন্টস হয়তো বিচ্ছিন্ন হতে পারে, সেখানে সর্বক্ষেত্রে বিচ্ছিন্ন আছে, কিন্তু ওদের যে ট্রেনিং এর জায়গায় কে কোন সেক্টরে কাজ করছে, সুইং এ যে কাজ করছে তার বেতন, কাটিং এ যে কাজ করছে বা বাটন সেকশনে যে কাজ করছে বা ক্লিনিং এ যে কাজ করছে, এরকম অনেকগুলো সেক্টর আছে। তো প্রত্যেকের ট্রেনিং বা প্রত্যেকের যোগ্যতা অনুসারিত বেতন, বরং আমরা এভাবে বলা উচিত আমাদের যে প্রত্যেকটা শ্রমিক তার যোগ্যতার মাপকাঠিতে যেন বেতনটা পায়। সুতরাং আপনি মনে করছেন যে বাংলাদেশের নারী কর্মীরা তাদের সমস্ত শ্রেণী পেশার মধ্যে কৃষি কর্ম থেকে আরম্ভ করে গার্মেন্টস কর্ম যোগ্য মজুরি পাচ্ছে? একজন হাউসওয়াইফও যে কাজটা করছে এটা যদি আপনি ঘন্টার হিসেবে হিসেব করেন সেটা তো বিলিয়ন বিলিয়ন ডলার হবে। ঠিক আছে, নিশ্চয়ই হাউসওয়াইফ যিনি কাজ করছেন আমরা শ্রমের কোন সেক্টরে মূল্যায়ন করব না, কিন্তু গার্মেন্টস সেক্টরকে যখন আমরা বারবার আঘাত করব তখন কিন্তু যে মেয়েরা এমপাওয়ার্ড হওয়ার জন্য গার্মেন্টস সেক্টরে আসছে, নিশ্চয়ই গার্মেন্টস এর মেয়েরা আমাদের কর্মীরা রয়েছেন, কর্মী বোনরা রয়েছেন, সেলাই দিদিমণি যাদের বলা হয়, আপনারা শুনে থাকেন আমি জানি না, 15,000 টাকা পর্যন্ত বেতন পায় বলে বলেছেন। আপনার সাথে আমি একটু যোগ করি, গার্মেন্টস সেক্টরে নারীরা যে কাজ করছে এবং তারা যে বাংলাদেশের অর্থনীতিতে একটি বিরাট ভূমিকা রাখছে, এই ব্যাপারে আমাদের আসলে কোনো সন্দেহের অবকাশ নেই। তাদের ভূমিকা তো আছে, কিন্তু তারা কি সমান মজুরি পাচ্ছে কিনা, সমাজ কি তাদের প্রতি সেই ভূমিকা রাখতে পারছে কিনা, এটা তো মানসিক স্ট্রাকচারের ব্যাপার। এটা আমি আপনার সাথে একদমই, এটা মানসিকতার ব্যাপার, সোশ্যাল স্ট্রাকচারের ব্যাপার। আর মজুরির ক্ষেত্রে আজকে আমি দেখে আসলাম যে আইএলও বোধহয় বলেছে যে নারী যে পরিমাণ শ্রম দেয় সেই পরিমাণ মজুরি তার ঘরে আসে না, এটা সব জায়গায় প্রযোজ্য। এবং আমি আরেকটা পরিসংখ্যান এসেছে, 10 লক্ষ থেকে 11 লক্ষ কোটি টাকা যদি আপনি নারী গৃহ কাজে যে শ্রমটা নারী দেয়, যেটা আননোটিস চলে যায়, কেউ বুঝতে পারে না, জানতে পারে না, সারাদিন অফিস করার পর দেখা যাচ্ছে একটা মেয়ে বাসায় গিয়ে যে পরিমাণ কাজটা করছে, পুরো সংসারটা তার ঘাড়ে, বাচ্চাগুলো তার ঘাড়ে, হাজবেন্ডের দায়িত্ব তার। হাজবেন্ড কিন্তু অফিস থেকে বাসায় গিয়ে, আপু ভালো বলতে পারবেন, অফিস থেকে বাসায় গিয়ে একটা অর্ডার দিচ্ছে, ভালো বলতে হাজবেন্ড নাই, আচ্ছা যাই হোক, দুজনেই কিন্তু একই রকম শ্রম দিয়ে এসছে, কিন্তু আবার ঘরের বাড়তি দায়িত্বটা কিন্তু আমি আপনাকে একটু সাপ্লিমেন্ট করি। সেটা হচ্ছে কি, এই দৃষ্টিভঙ্গিটা আমাদের, সরকার কিন্তু কখনো আইন করে বলবে না আপনি আপনার স্ত্রীকে থ্যাংক ইউ বলেন, আপনার স্ত্রী অনেক পরিশ্রম করছে তাকে আপনি এম্পাওয়ার্ড করে, এটা সরকার বলে দেবে না। এটা দৃষ্টিভঙ্গি, এটা আমাদের পরিবার মানসিকতা। আমি আমার বাসায় যে মেয়েটি কাজ করে তাকে আমি কত টাকা বেতন দেওয়া উচিত, এই বিবেচনা বোধটা কিন্তু আমাদের মতো মানুষের বিবেচনা করতে হবে। এখন আপনি দেখুন অনেক বাসায় অনেক শিক্ষিত মানুষ, অনেক যথেষ্ট সচ্ছল মানুষও তার কাজের যারা থাকেন তাদেরকে 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা এরকম বেতন দিচ্ছে, কিন্তু ফুল টাইম খাটাচ্ছে। তো এই বেতনটা তো নিশ্চয় আইন করে জোর করে করা সম্ভব না, কারণ আমাদের দেশে কিন্তু কোনো সেক্টরও, মানে ট্রাক ড্রাইভার থেকে শুরু করে বাস ড্রাইভার বা প্রাইভেট কার ড্রাইভার, কারো কিন্তু নিয়োগপত্র নেই। যেহেতু এরকম একটা ক্লাসের কোনো নিয়োগপত্র নেই, সে কারণে বেতনের কারচুপিটা কিন্তু ব্যক্তিগতভাবে সকলেই করছে। এটা দেশের প্রধানমন্ত্রী কেন, সারা পৃথিবী মিলে এটা ফোর্স করা সম্ভব না যদি আমরা আমাদের মাইন্ডসেট চেঞ্জ না করি। আমি একটা জায়গায় কিন্তু, আমি দর্শকরাও যদি কেউ থেকে থাকেন, আমি একটা জায়গায় অনেক পরিবারে দেখেছি যে কাজের লোকদের জন্য কিন্তু অন্য চালের রান্না হয়, এবং এই দুঃখের সাথে বলতে হয় দেখা যায় যে তাদের গ্লাস, প্লেট এগুলি সব আলাদা করে রাখা আছে, এই জায়গাটা ছোঁয়া যাবে না, সেগুলি এক ধরনের মনে হয় যে সেগুলি কিন্তু আমাদেরকে আসলে ভীষণ বেদনার জায়গায় তৈরি করে। আমি মনে করি এটা তো আসলে থানা পুলিশ করে বা এনজিও গিয়ে শেষ করতে পারবে না। সেটি আপনি তো বাসার হেল্পিং হ্যান্ডের কথা বলছেন, বাসায় কিন্তু আমাদের অনেক অনেক পরিবার এরকম আছে যে প্রসবকালীন সময়ের পরে স্ত্রীর প্রতি যে সম্মান দেখানো, একটা নারীকে যে মূল্যায়ন করা বা বাড়তি কেয়ার নেওয়া, মানে সেই সময় গ্রামগঞ্জে এখনো কিন্তু অনেক জায়গায় আছে যে সেই 40 দিন পর্যন্ত সেই মাকে আলাদা রাখা, যে ওই সময়টা মা অস্পৃশ্য। তো এই মাইন্ডসেট তো আসলে আইন করে হবে না, এটা আমাদেরকে বের করতে হবে, আমাদের ঠিক করতে হবে। পরিসংখ্যান দেখলাম, আমি জানি না খেয়াল করেছেন কিনা, যে 87% নারী
বাংলাদেশের 87% নারী কোনো না কোনো সময় স্বামীর দ্বারা সহিংসতার শিকার। তো 87% পুরোটাই যে প্রত্যন্ত অঞ্চলে মুখ খুলে, হ্যাঁ না, মুখ খুলে 2 ভাগ, এটা আরো মজা, আইনের আশ্রয়ে মুখ খুলে 2 ভাগ। তো আমার এই খাতার উপর তো দেখলাম এক দর্শকের বেশ রাগ আছে, তো এই খাতা থেকে কিছু আসার কথা আজকে বলি। আমি রাজনীতি নিয়ে আজকে আসলে আলাপ করতে চাই না, আজকে নারী দিবস, আমি নারী নিয়ে আলাপ করতে এসেছিলাম। তো বর্তমানে বাংলাদেশে 1,68,00,000 নারী কিন্তু কৃষি, শিল্প এবং সেবা খাতে সরাসরি যুক্ত, যেটা বাংলাদেশের অর্থনীতিকে অনেকখানি এগিয়ে নিয়ে গেছে। আপা আমি 10 সেকেন্ডে সাপ্লিমেন্ট করি। এই পরিবেশটা কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী এবং এই রাষ্ট্র কাঠামো দিয়েছে, সেজন্য আমরা তাকে নারী দিবসের বিশেষ শুভেচ্ছা জানাতে পারি। অবশ্যই এটা একটা ধারাবাহিকতা, এটা শুরু হয়েছে, এটা চলছে। আমরা আলোচনায় ফিরে আসবো, তবে আমি 2 জন নারী এখানে আছেন, স্বামীদের প্রতি এক ধরনের অভিযোগই উত্থাপন আমি কিন্তু আপনি মানে এভাবে বললে হবে না, আমরা বরং নারী দিবসে একটা ছোট্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মানে নারীর অধিকার এবং ক্ষমতায়নের প্রশ্নে একটা বিভ্রান্তিমূলক মানসিকতা তৈরি হয়। সেটা হচ্ছে যে প্রথম এবং শেষ প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ হচ্ছে পুরুষ, এটা কখনোই নয়। নারীর একমাত্র বন্ধু এবং সর্বশেষ বন্ধু হচ্ছে পুরুষ, সম্পূরক। নিশ্চয় নিশ্চয় নারীর বন্ধু পুরুষ এবং পুরুষের বন্ধু নারী। এটি আমরা এই পর্বে আলোচনায় আমরা শেষ করব, পরবর্তীতে একদম সরাসরি বাংলাদেশের রাজনীতিতে আসবে। দর্শক, আজকে আমাদের যে 2 নারী অতিথি হয়েছে, কিছুক্ষণের মধ্যে তাদের কাছে আপনাদের আবার ফিরিয়ে আনবো। তবে এখন প্রাণফুটে নিউজ এন্ড ভিউজের ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা আবার আপনাদের কাছে যোগ দিব। আপনারা দেখছেন প্রাণফুটে নিউজ এন্ড ভিউজ। অসময় যন্ত্রণা হোক হোক মধুময়, সময় হয়ে যাক Fun is running, go go sipping, সময় অসময় ফুটো হয়। মানুষ যদি মানুষের উপর বিশ্বাস হারায়, যদি আস্থা না রাখে, গাড়ি কেন দুনিয়াও চলবো না। বিশ্বাসের প্রতীক ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। সকালে কি দিয়ে যে নাস্তা হবে? আরে পেট ভরবে এমন কিছু, সময় কম, একদম ঝটপট নাস্তা। এই যে তোমার ঝটপট নাস্তা, প্রাণ টোস্ট, দিস ইজ দ্য ইজিয়েস্ট সলিউশন। আমরা পেয়ে গেছি আমাদের ইজিয়েস্ট সলিউশন। মামা, ইজি লাইফের ইজি সলিউশন। প্রাণ টোস্ট, ঝটপট নাস্তার প্রতিশ্রুতি। লেখাপড়াও এক ধরনের সঞ্চয়, সঞ্চয় ছাড়া কি সমৃদ্ধি হয়? সঞ্চয়ের প্রতীক ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। দুবাই না সাইজ, দিনে গরম রাতে ঠান্ডা, হাত পা চরচর করে। নতুন তো আবহাওয়া হজম হইতে আসে না। ইবালা প্রাণ সরিষার তেল, গায়ে মেখে গোসল করবি, শরীর থাকবো ঠান্ডা, চরচর্বি করবো না। তাই দেশে তৈরি প্রাণ সরিষার তেল আপনার শরীরে চটচটে ভাব দূর করে দেবে স্বস্তি। প্রাণ সরিষার তেল, আরবের উষ্ণতায় শীতল আমেজ। পুঁজি কম, ব্যবসা ছোট, মন তো ছোট না। সৎ থাকলে, মনে আশা থাকলে কেউই ছোট না। আশার প্রতীক ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। সবার আগে বন্ধ করতে হবে নারী নির্যাতন। নারীর জন্য নিরাপদ করতে হবে ঘর, কর্মস্থল, পরিবহন আর এই নগরী। শুরু হোক সমাধান যাত্রা। এই যাত্রায় আমি আছি, আমার পাশে আপনারা থাকুন। আন্তর্জাতিক নারী দিবসে সবাইকে শুভেচ্ছা। রাত্রি জায়গা বাড়ি পাহারা দেই, দেশের সেবার জায়গা থেকে কোটি কোটি মানুষ। সেবার প্রতীক ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। ব্যাংকে শুধু টাকা জমা দেয়া নেয়া, জমা খরচের হিসাব রাখার জন্য। ব্যাংক যোগায় সাহস, জাগায় আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের প্রতীক ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। চুমকে এসে হবে যখন তখন, পাওয়ার চুমুকে অ্যাকশন। Sun is burning, cool cool feelings, অসময় যন্ত্রণা হোক হোক মধুময়, সময় হয়ে যাক Fun is running, go go sipping,
সময় অসময় ফ্রুটোময়। বেশি লাভের আশায় যদি অন্যায় করি ঠকাই, মানুষ তো বারবার আসবে না। সবচেয়ে বড় মূলধন বিশ্বাস। বিশ্বস্ততার প্রতীক ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। সকালে কি দিয়ে যে নাস্তা হবে? আরে পেট ভরবে এমন কিছু, সময় কম, একদম ঝটপট নাস্তা। এই যে তোমার ঝটপট নাস্তা, প্রাণ টোস্ট। দিস ইজ দ্য ইজিয়েস্ট সলিউশন। আমরা পেয়ে গেছি আমাদের ইজিয়েস্ট সলিউশন। মামা, ইজি লাইফের ইজি সলিউশন। প্রাণ টোস্ট, ঝটপট নাস্তার প্রতিশ্রুতি। মানুষ যদি মানুষের উপর বিশ্বাস হারায়, যদি আস্থা না রাখে, গাড়ি কেন দুনিয়াও চলবো না। বিশ্বাসের প্রতীক ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। রাত্রি জায়গা বাড়ি পাহারা দেই, দেশের সেবার জায়গা থেকে কোটি কোটি মানুষ। সেবার প্রতীক ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। দুবাই না সাইজ, দিনে গরম রাতে ঠান্ডা, হাত পা চরচর করে। নতুন তো আবহাওয়া হজম হইতে আসে না। ইবেলা প্রাণ সরিষার তেল, গায়ে মেখে গোসল করবি, শরীর থাকবো ঠান্ডা, চর্বি করবো না। তাই দেশে তৈরি প্রাণ সরিষার তেল আপনার শরীরের চটচটে ভাব দূর করে দেবে স্বস্তি। প্রাণ সরিষার তেল, আরবের উষ্ণতায় শীতল আমেজ। পুঁজি কম, ব্যবসা ছোট, মন তো ছোট না। সৎ থাকলে, মনে আশা থাকলে কেউই ছোট না। আশার প্রতীক ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। চুমুকে এসে হবে যখন তখন, হবে জয়, টেনশন। পাওয়ার চুমুকে অ্যাকশন। বেতন পাই ফোনে, গ্রামে বাপ মারে টাকাও পাঠাই মোবাইল ফোনে, পাওয়া যায় যখন তখন। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, আপনার বিশ্বস্ত সহযোগী। অ্যাকাউন্টে টাকা লেনদেন করা অন্যায় জানি, ধনে ছোট হইতে পারি, জ্ঞানে মানে খাটো না। সময় অসময় বন্ধুর প্রতীক ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। নিজে ভালো তো দেশ সমাজ সংসার সবারই ভালো। ভালোর সঙ্গে আছি, থাকবো সবসময়। সম্মানের প্রতীক ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। বেশি লাভের আশায় যদি অন্যায় করি ঠকাই, মানুষ তো বারবার আসবে না। সবচেয়ে বড় মূলধন বিশ্বাস। বিশ্বস্ততার প্রতীক ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। আস্থার প্রতীক, সময় অসময় বন্ধুর প্রতীক, গৌরবের প্রতীক, সম্মানের প্রতীক, নিরাপত্তার প্রতীক ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। রাত্রি জায়গা বাড়ি পাহারা দেই, দেশের সেবার জায়গা থেকে কোটি কোটি মানুষ। সেবার প্রতীক ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। ব্যাংকে শুধু টাকা জমা দেয়া নেয়া, জমা খরচের হিসাব রাখার জন্য। ব্যাংক যোগায় সাহস, জাগায় আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের প্রতীক ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। আপনারা দেখছেন প্রাণ ফ্রুটো নিউজ অ্যান্ড ভিউজ। দর্শক আরেকবার স্বাগত প্রাণফুটো নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলোচনায় আবার আমাদের দুই নারী অতিথির কাছে ফিরে আসছি। আমরা একটা প্রশ্ন নিব, তারপরে হয়তো আপনাদের কাছে আলোচনা আসবে। প্রিয় দর্শক, আপনি লাইনে আছেন, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। ধন্যবাদ আপনাদের সকলকে, নারী দিবসের শুভেচ্ছা সকলকে। আমি সালে আহমেদ বলছি। আপনি বিরতির আগে বলেছিলেন রাজনীতির আলোচনায় যাবেন, সেই জন্য আমার এই প্রশ্ন। আমার প্রশ্ন আজকে ব্যারিস্টার সাহেবার কাছে। উনি যে সমস্ত তথ্য উপত্য দিয়ে আলোচনা করছেন, এই যে পেট্রোল বোমা আন্দোলন, সহিংসতা, জঙ্গিবাদ ইত্যাদি বাদ দিয়ে আমরা কেন 2014 সালে বাংলাদেশ আওয়ামী লীগের ইস্তেহারের 23 পাতার 1.1, 1.2, 1.3, 1.3 তে লেখা আছে জাতীয় ঐক্যমতের কথা। বাংলাদেশ আওয়ামী লীগ যদি আজকে জাতীয় ঐক্যমতের প্রচেষ্টা নেবে বলে যে অঙ্গীকার করেছে ইলেকশনের আগে, সেটার উপরে আলোচনা করি, তাহলে তো বর্তমান সমস্যা থাকে না। কারণ গণতন্ত্র বিকাশের জন্য পরমত সহিষ্ণুতা যেমন থাকতে হবে, তেমন সংলাপের প্রয়োজনীয়তাকে অস্বীকার করা যাবে না। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমার ভীষণ পরিচিত এবং আপনি নিজেও টকশোতে আলোচক হিসেবে আসেন, মাঝে মাঝে পত্রপত্রিকা লেখালেখি করেন। আমরা সংলাপের আলোচনার উপর গুরুত্ব দিয়েছি। সহিংসতা বা নানা রকম ভাবে যে সমস্যাগুলো, সেগুলো তিনি আজকে আলোকপাত করেছেন। সে আলোচনা একটু করার জন্য আপনাকে অনুরোধ করেছেন। জি, সংলাপের প্রস্তাব তো শুধু বিরোধী দল থেকে নয়, শুধু 20 দলীয় জোট থেকে নয়, বরং আমরা দেখেছি জাতিসংঘ থেকে এসছে, আমরা দেখেছি আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে এসছে, এবং লাস্টলি যেটা দেখলাম 16 জন কূটনৈতিক ওনারা গিয়েছেন আমাদের 20 দলীয় জোট নেত্রীর অফিসে। যে করেই হোক এই সংকটের একটা সমাধানে আসতে হবে, এবং সমাধানের আসলে দুটো পথ।
একটা হচ্ছে দমন করে নিশ্চিহ্ন করে ফেলা ভিন্ন মতকে, ঠিক যেভাবে আমাদের পল্টন কার্যালয়ে তালা দিয়ে রাখা হয়েছে, ঠিক যেভাবে আমাদেরকে মিটিং মিছিল কোনো কিছু করতে দেওয়া হচ্ছে না, ঠিক যেভাবে আমাদের চেয়ারপারসন আজকে 2 মাস ধরে তার কার্যালয় অবরুদ্ধ, যেতে ওনাকে ওনার গভর্নমেন্ট বলছে অবরুদ্ধ নন, উনি চাইলে বাসায় যেতে পারেন। আমার কথা হলো এটার নামই তো অবরুদ্ধ উনি, কারণ আমি বাসায় যাব না, আমি সরোয়ার্দী উদ্যানে বসে চা খাবো, এটা তো আমি ঠিক করবো, দিস ইজ মাই ফ্রিডম অফ মুভমেন্ট, তাই না? আপনি কে বলবা যে আমি আসলে বাসায় যাব না, কোথায় যাব? তো সেই জায়গাগুলো থেকে আসলে বলছি যে সংকটটা ঘনীভূত হচ্ছে এবং খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছি। আসলে আমরা বার্ন ইউনিটের কথা বলছি, আমি বারবারই একটা কথা কিন্তু বলি যে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে স্বাভাবিক মৃত্যুর একটা অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। সে পুরে একটা মানুষের পুরে মৃত্যুটা যেরকম আমরা মানতে পারি না, ঠিক সেভাবে যখন রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর দিকে যায় সেটাও কিন্তু মানা যায় না। আপনারা যদি প্রথম আলো রিপোর্ট দেখেন, সেখানে এসছে গত 1 মাসে 15 জনকে পুলিশ পায়ে গুলি করছে, যার মধ্যে 9 জনের কিন্তু কোনো রাজনৈতিক পরিচয়ই নাই। আবার ওই একই দিন 18 ফেব্রুয়ারির কথা আমি বলছি, ওই দিনের রিপোর্টটি এসছে 21 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি, অর্থাৎ মাত্র 25 দিনে 19 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস এসছে যেটা খেয়াল করলাম, যে নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইন বলে একটা আইন আছে বাংলাদেশে, সেটা সংশোধনের প্রস্তাব দিয়েছে পুলিশ। কারণ পুলিশের হেফাজতে এবং পুলিশের নির্যাতনে এত মৃত্যু হয়েছে যে আইনটা এখন তাদের কাছে একটা ভয়ের ব্যাপার হয়ে গেছে। আইনে 20টা ধারা আছে, যার মধ্যে 14টা সংশোধন তারা চেয়েছে। আপনার তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেরকম একটা দায় দায়িত্ব থাকবেই। আপনি যেটা বলছেন যে গুলিতে মারা গিয়েছে বা কোনো না কোনো ভাবে তারা নিহত হয়েছে পুলিশের গুলির কারণের জন্য, সেখানে তো দেশে যখন এই ধরনের একটা সংঘর্ষ চলছে, সেই পরিবেশকে ফিরিয়ে আনার জন্য তো দায়িত্বপূর্ণ ভূমিকা তাদের পালন করতেই হবে। নিশ্চয়ই, কিন্তু আমাকে বুঝতে হবে আমার পেরিফেরিটা কতটুকু, আমি কতটুকু করতে পারি। অপরাধীকে আমি ধরতে পারি, ধরে তাকে থানায় সোপর্দ করতে পারি, তাকে আইনের আওতায় আনতে পারি। একজন অপরাধীর দ্বারা যদি কিছুক্ষণ পরে 10 জন লোকের মৃত্যুর সম্ভাবনা থাকে, নিহত হওয়ার সম্ভাবনা থাকে, এটা বিচারের দায়িত্ব কিন্তু পুলিশের হাতে নয়। অপরাধটা সংঘটিত হবার পরে, আর তারপরে যদি পুলিশ মনে করে যে তার দ্বারা অপরাধ সংঘটিত হবার একটি সম্ভাবনা আছে, তাকে অ্যারেস্ট করতে পারে, তাকে আইনের সোপর্দ করতে পারে, আইনের আওতায় নিয়ে আসতে পারে, কিন্তু গুলি করার অধিকার দিতে পারে না। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমরা দেখছি গভর্নমেন্টের একদম উচ্চ পর্যায় থেকে বড় বড় নেতা নেত্রীরা বলছেন যে এখানে আর ওয়েট করার কিছু নেই, শুট অ্যাট সাইট, পায় না বুকে গুলি করো, এমন ভাবে মিশিয়ে দাও যেন লাশটা আর না পাওয়া যায়, গোষ্ঠী সহ নিশ্চিহ্ন করে দাও। এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য এসছে বলেই কিন্তু আজকে আমরা দেখছি যে র্যাব বলেন, বিজিবি বলেন, কিংবা পুলিশ প্রধান বলেন, তারা মানে একদম সাহসের সঙ্গে রাজনৈতিক আমি আলোচনা নিশ্চয় আপনার সাথে যোগ দিব, পাঁচি আপনার সাথে রক্ষা পাশাপাশি। কিন্তু তার আগে আমি আরেকটা বিষয় বলি, এই যে মাস ধরে বিএনপি বা তার জোর যে হরতাল বা অবরোধ করছে, জনজীবনে তো এখন একটা মানুষের রাস্তায় জ্যাম, কোথাও কোনো সমস্যা নেই, সবাই ইজি হয়ে গিয়েছে। তো এই আন্দোলন দিয়ে আসলে কি পেতে পারে বিএনপি? যদি তাই হয়ে থাকে তাহলে আমরা কি করে বলি 1 কোটি 20 লক্ষ কোটি টাকা যে আমাদের বিশাল যে অঙ্ক ক্ষতিটা হচ্ছে, তাহলে এই ক্ষতিটা কেন হচ্ছে? ঢাকা দিয়ে আসলে ঢাকার বাইরের অবস্থা কিন্তু আপনি যদি আমাদের যে অর্থমন্ত্রী মুহিত সাহেব, উনিও কিন্তু এটাকে জাতীয় সংকট বলেছেন কিছুদিন আগে। উনি বলছেন এটা একটা জাতীয় সংকট। না, এই ধরনের আন্দোলন দিয়ে আর্থিক ক্ষতি করা সম্ভব রাষ্ট্রের, কিন্তু আসলেই কি যে নির্ভেজাল যে আন্দোলন, সে আন্দোলনের রূপরেখা কি করা সম্ভব কিনা? না, এখন তাহলে আপনি আমাকে মিটিং করতে দিচ্ছেন না, আপনি আমাকে সভা করতে দিচ্ছেন, আপনি আমার অফিসের তালাটা পর্যন্ত খুলতে দিচ্ছেন না। সভা করতে চান, সেই সবার অনুমতি দেওয়া হবে। সেটা কবে বলা হয়েছে? কেন 3 তারিখে 3রা জানুয়ারি ওনার অফিসে ওনাকে অবরুদ্ধ করে ফেলা হলো? উনি তো পল্টন কার্যালয়ে যেতে চেয়েছিলেন রিজভী সাহেবকে দেখতে, সেটা কেন ওনাকে করতে দেওয়া হলো না? তাহলে তো আজকের এই পরিস্থিতি তৈরি হয় না। 5 জানুয়ারির গণতন্ত্র হত্যা দিবস পালন করার যে কর্মসূচি বিএনপি নিয়েছিল, সেটা যদি বিএনপিকে করতে দেওয়া হতো তাহলে তো আজকের এই অবস্থা তৈরি হয় না। আমি আরেকটা কথা বলি কিরণ ভাই, যদি আপনি ফোয়ারার উৎস মুখ বন্ধ করার চেষ্টা করেন, সেটা আপনি কখনো করতে পারবেন, যেটা হবে পানিটা ছিটকে চারদিকে ছড়িয়ে যাবে, পানিটা তার স্বাভাবিক গতিপথ হারিয়ে ফেলবে এবং ছিটকে চারদিকে ছড়িয়ে যাবে। সে কারণে সহিংসতা করছে না, সেখানে সহিংসতা করছেন, আমি বারবারই বলছি সহিংসতা হচ্ছে, কারা করছে এটা খুঁজে বের করার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, রাষ্ট্রের।
জি, নিশ্চয়ই রাষ্ট্র সে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবো। আমরা একটু আপনার কাছে আছে, যদিও আমরা বলছি যে বিদেশিদের দৌড়ঝাঁপ আমাদের খুব দরকার নেই, আমরা বলছি, কিন্তু আজকে মার্কিন রাষ্ট্রদূত কিন্তু তিনি বলেছেন যে গণতন্ত্রকে সুসংহত করতে রাজনৈতিক সংলাপ, বিরোধী ও ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা দরকার, এবং একই সাথে তিনি স্বাধীনতার জন্য আপনারা যারা যুদ্ধ করেছেন তার মূল শর্ত হচ্ছে কি গণতন্ত্র। তিনি আজকে গতকালকেই তার একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, মুক্তিযোদ্ধা জাদুঘরের মধ্যে একটা অনুষ্ঠানে বলেছিলেন। তো এই প্রেক্ষাপটে আসলে বাংলাদেশের এই সংকট উত্তরণের জন্য একটা আলোচনা বসার তাগিদ কিন্তু রয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে সে আলোচনার জায়গায় কিন্তু যাচ্ছেন না, বলছে সন্ত্রাসীদের সাথে আলোচনা নয়, বৈঠক নয়। তো এই সংকট সমাধানের আসলে রাস্তা কিভাবে তৈরি হবে? ডিপ্লোম্যাটসরা তো বলবেনই, সকলেই তো চায় আসলে সংকটটার সমাধান ঘটুক, এটা তো খুব স্বাভাবিক চাওয়া, তাই না? সে দেশি বিদেশি, আমাদের বন্ধু, আমাদের শত্রু, আমাদের মিত্র, এই চাওয়ার তো কোনো বিকল্প নেই। এই চাওয়াটা খুবই যৌক্তিক এবং এই চাওয়াটা সামনে আসুক সেটাই আমরা আশা করি। কিন্তু আমি আপার কথা দু একটা জায়গায় আসলে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আপা বলছিলেন খুব কষ্ট পেয়ে যে বেগম খালেদা জিয়া তার অফিস থেকে বাসা যেতে পারছেন না, কোথাও মুভ করতে পারছেন না, তাকে বন্ধ করে রাখা হয়েছে। আর 22 দিন যাবত আমাদের বাচ্চারা এর মধ্যে পরীক্ষাও দিতে যেতে পারেনি, আমাদেরও তো রুদ্ধ করে রাখা হয়েছে। আসলে কোনো ভাবে কেউ কাউকে, আপনাকে কেউ একভাবে রুদ্ধ করছে, আমাকে আপনার আরেকভাবে রুদ্ধ করছেন। আসলে পরস্পরকে রুদ্ধ করবার একটা খেলায় আমরা মেতে উঠেছি। এই মেতে ওঠার খেলাতে কিন্তু কারো লক্ষ্য একটা বিশেষ জায়গায় পৌঁছানো, আর কারো লক্ষ্য সেই বিশেষ জায়গায় পৌঁছানোটাকে আটকে দেয়া কিংবা দমন করা, যেটা আপনার ভাষায় আপনি বোঝানোর চেষ্টা করলেন। এবং এই যে আপনি অনেক হত্যার কথা, অনেক কিছুর কথা বললেন, যেগুলো আপনি তো গবেষণা থেকে বলেছেন, মিথ্যা বলেননি, পত্রিকা আছেও সেরকম কিছু হয়তো বা। কিন্তু আমরা এটা অনেক বড় কিছু কিন্তু জানি আপা। আমরা কিন্তু 21 আগস্টের গ্রেনেড হামলার কথা ভুলবো না, আমরা উদয়চির বোমা হামলা ভুলবো না, আমরা রমনা বটমূলের কথা ভুলবো না। এবং আমি আরেকটু বলি আপা, এটা কিন্তু আমি মানে আমরা রাজনৈতিক তর্ক করার জন্য না, আমরা তো আসলে রাজনৈতিক ভাবে সেই মানুষ না, কিন্তু যাই বলি না কেন, আসলে সবকিছুর পরে আমরা নারীরা, আমরা দেশের মানুষরা, আমরা জনগণরাই কিন্তু ক্ষতিগ্রস্ত। আমাদের সংস্কৃতি বিপন্ন হচ্ছে, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মের শিশুরা তারা আতঙ্কিত হচ্ছে, তারা যে রাজনৈতিক প্রেক্ষাপট দেখছে, তারা কি শিখছে? রাজনীতি মানে হচ্ছে একটা দল অবরোধ দিবে লাগাতার, ওরা ছুটির দিনে ওরা স্কুল করবে, ছুটির দিনে পরীক্ষা দেবে, আর ছুটির দিন ছাড়া ওয়ার্কিং ডেতে যদি কোনো কারণে কেউ একটু ডেসপারেট হয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যায়, তাহলে পুরো মরার সম্ভাবনা আছে। এখন এটা কোন দল মারলো, কে কি করলো, সে ব্যাখ্যা বিশ্লেষণ তো নানানজন নানান ভাবে করবে। এক্ষেত্রে তাহলে করণীয় কি? এখন আসলে যুদ্ধের ময়দানে তো কিছু নিয়ম কানুন থাকে, কিছু আমরা পুরনো ছবির ইতিহাস বা পুরনো ইতিহাস দেখে যতটুকু জানি, যুদ্ধের ময়দানে দুই দল যখন সন্ধি করতে চায় তখন যুদ্ধটাকে থামাতে হয়, তারপর সাদা ফ্ল্যাগ নিয়ে দুই দল এসে বসে, কথা বলে, তারপর মতের মিল না হলে আবার ফিরে যায়, আবার একটা সময় নিয়ে সিদ্ধান্ত আবার যুদ্ধের ময়দানে নেমে আসে। সেখানে একটা ভদ্রচিত্ত, শৃঙ্খলা থাকে, মানবতা থাকে, সভ্যতা থাকে। তা আমরা আসলে সেই পুরনো থেকে অনেক দূর এগিয়ে এসেছি, কিন্তু সেই পুরনো যুদ্ধের যে নিয়ম কানুন, যুদ্ধের যে কায়দা কানুন ছিল, আমরা সেটাকেও হার মানিয়ে ফেলেছি। আমরা কোথায় আধুনিক হয়েছি? আমি একটু সংযোগ না করি, আপনারা যেহেতু সংলাপের কথা বলছেন, আমি বলি যুদ্ধের ময়দানে যখন দুপক্ষ যুদ্ধবিরতি দেয়, আমরা সেখানে দুই পক্ষকে কিন্তু খেলতেও দেখেছি, এবং সেই অবস্থার মধ্যে থেকে আবার তারা দুই জায়গায় ফিরে চলে যাচ্ছে। কিন্তু আমাদের দেশের অবস্থা কেন? আমরা সেটাই বলছি যে আমরা কেন এটা করছি। আমরা দিনের শেষে তো আসলে বুঝতে হবে যে আমরা যেখানে যাই না কেন, আমরা 16 কোটি মানুষের এই বাংলাদেশ, সবাই দেশকে ভালোবাসে। আমাদের অবরোধ করে রাখা হচ্ছে দেশকে ভালোবেসে, আবার মানে অবরোধটা আবার আপনারা বলছেন যে না, এই কারণে যেহেতু রাষ্ট্র একটা কঠিন জায়গায় চলে যাচ্ছে, কাজে জনগণকে যেহেতু আমরা অনেক বেশি ভালোবাসি, বাংলাদেশকে আমরা ভালোবাসি, কাজে অবরোধ দিয়ে বাংলাদেশকে বন্দী করে তারপর আমাদেরকে এর থেকে মুক্ত করতে হবে। এখন আমরা এই গলাচিপার মধ্যে পড়ে গেছি, আমরা সাধারণ ভালোবাসার কথা দুপক্ষই অতি ভালোবাসা হয়ে গেছে। আপনারা আমাদেরকে একটু কম ভালোবাসেন। এই 1971 সালে কিন্তু আমরা ভালোবাসার একটা সীমা রেখা পেয়েছি। 52 সালে একটা ভালোবাসা দেখেছি, যেখানে আমাদের ভাষা শহীদরা দেশকে ভালোবেসেছে, ভাষার জন্য প্রাণ দিয়েছে, এবং সাধারণ ছেলে মেয়েরা প্রাণ দিয়েছে। ওখানে কিন্তু মানে কোন কুট চাল খেলে কেউ পাম দিতে যায় না। সেক্ষেত্রে আজকে সাধারণ মানুষ কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। প্রধান দুই নারী নেত্রীর প্রতি আপনার কি আহ্বান থাকে? আমি বলতে চাই আসলে মানে দিনের শেষে কিন্তু রাজনীতির কোনো বিকল্প নেই, রাজনৈতিক নেতার কোনো বিকল্প নেই। আমাদের বাংলাদেশের কিন্তু সকল সফল ইতিহাস কিন্তু রাজনীতিবিদদের হাতেই এসেছে। কাজে আমি বলবো যে রাজনীতিবিদদের কাছে আমাদের ফিরে যেতে হবে, এবং রাজনীতিবিদদের আমি বলতে চাই যে
আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের বাংলাদেশকে ভালোবাসেন, আপনাদের দীর্ঘদিনে যে রাজনৈতিক চর্চার ইতিহাস আছে সেটাকে একটু গণতান্ত্রিক জায়গায় নিয়ে আসেন এবং সেটার জন্য জনগণের ইচ্ছার প্রতিফলনটা ঘটে। মানে আমার যে একটা গল্প আছে না, যে একটা সন্তানকে 2 মাই দাবি করছে যেটা আমার সন্তান, তারপর বিচারক বলেন যে ঠিক আছে, যে টেনে নিতে পারবেন তার সন্তান। এখন অবস্থাটা হয়েছে সেই যে যিনি প্রকৃত মা তাকে বুঝতে হবে যে কতটা টান দিতে হবে সন্তানকে। সেখানে বিচারক বলেছিল যে আমি তার 2 ভাগ করে দিয়ে দিই। যিনি মা তিনি বলেছেন না, ভাগ করার দরকার নেই। বুঝা গেল প্রকৃত মা। মানে আমাদের এই দেশটা যদি স্থায়ী হয়ে থাকে, আমাদের নেতাদের কাছে আমাদের অনেক আশা আছে, আমরা এখনো স্বপ্ন দেখি। আমি খুবই আশাবাদী মানুষ। আমার কাছে মনে হয় যে যদি আমাদের নেতারা এটা বুঝতে না পারেন তাহলে আমাদের ক্ষতিটা কিন্তু তাদেরই হবে। আমরা যখন রাজনৈতিক নেতাদের কাছে আস্থা হারিয়ে ফেলবো তখন আমাদের কি হবে, আমাদের আস্থার জায়গাটা কোথায় যাবে? তা আমি মনে করি, আমি বিশ্বাস করি আমাদের রাজনৈতিক নেতারা এই যে মানে বিভক্তির যে জায়গাটা, যে একটা বিশেষ চেয়ারে যাবার জন্য যে আন্দোলন, সেখান থেকে ফিরে আসুক। সংলাপের কোনো বিকল্প নেই, স্বাভাবিক, কিন্তু এই সংলাপটা হতে হবে বাংলাদেশের চেতনার জন্য, মুক্তিযুদ্ধের জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য এবং 16 কোটি বাংলাদেশীদের জন্য। আমি দুটো কথা অ্যাড করতে চাই। তো যখনই নাশকতার কথা ওঠে, যখনই এখনকার অস্থির অবস্থার কথা ওঠে, তখনই বারবারই 21 আগস্টের গ্রেনেড হামলার কথা ওঠে। আমি ব্যক্তিগতভাবে তীব্র নিন্দা জানাই 21 আগস্ট যে ঘটনাটা ঘটেছে, যে নৃশংসভাবে বোমা হামলা হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে, সেটার ভীষণ রকম নিন্দা জানাই। কিন্তু সেই সাথে আমাদের একটা বিষয় আমার খুব প্রশ্ন জাগে মনে, তাহলে আজকে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে যে ব্লাড শেড হচ্ছে, সেটা কি 21 আগস্ট গ্রেনেড হামলারই প্রতিশোধ? তো কতটুকু রক্ত বিরোধী দলের এটা কিন্তু হয়ে গেল, কতটুকু রক্ত সে পেলে আমার মনে হয় যে 21 আগস্টের সেই প্রতিশোধের জায়গাটা আমাদের শেষ হবে। এখন কথা হচ্ছে যে একটা জীবনের বিনিময়ে একটা জীবন, এভাবে আসলে কিন্তু হিসাব হয় না। এই নিক্তি পাল্লার হিসাবে তাহলে সহিংসতা বাড়তেই থাকবে, মৃত্যু বাড়তেই থাকবে, ব্লাডশেড চলতেই থাকবে। আমাদের একটা জায়গায় আসতে হবে, একটা সমাধানে পৌঁছতে হবে এবং এজন্যই আমরা বারবারই বলছি সংলাপের বাইরে সমাধানের কথা বলুন। সংলাপ তো হচ্ছে কি মনে হচ্ছে, সংলাপটা হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের সংলাপের প্রস্তুতি কিনা। না, এটা ক্ষমতায় যাওয়ার জন্য না। দেখেন, বিএনপি কিন্তু শুরু থেকে একটা কথা বারবার বলছে, এটা ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়, এটা একদলীয় শাসনতন্ত্রের বিরুদ্ধে একটা আন্দোলন, এটা বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে আনবার আন্দোলন, এটা মত ও বাক স্বাধীনতার আন্দোলন। আমাদের কিন্তু ভিন্ন মত প্রকাশই করার কোনো জায়গা আমরা পাচ্ছি না, আমাদের একটা জায়গায় দাঁড়াতে দেওয়া হয় না। আপনি অনেক কথা বললেন। সেটাই আমি এই তো 2-1টা টক শো যেখানে হয় কথা বলার জায়গা পাই, কিন্তু আমরা কি মিছিল করতে পারি? আমরা কি একটা জায়গায় সমাবেশ করতে পারি? আমরা কি মিটিং করতে পারি? আমরা কি 10 জন একত্রিত হতে পারি? পারি না। ইভেন আমরা আমাদের চেয়ারপারসনের কার্যালয়টা যেতে পারি না, ইভেন আমরা আমাদের পল্টন কার্যালয়ে ঢুকতে পারি না, সেটা তালা দিয়ে পুলিশ বসে আছে। এটার নাম গণতন্ত্র নয়। আজকে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ে খাওয়া পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। যে ব্যক্তিটি জেলে থাকেন তিনিও তো 3 বেলা খাওয়া পান। এটা কোন সভ্যতা? গণতন্ত্র ভুলে যান, এটা কোন সভ্যতায় পড়ে? আপনি আমাকে শুধু এটা বলেন, কোন মানবিক বিচার এটা পড়ে আমাদের সেটা বলেন। একেবারে আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনি কি একটু আপনার এই অতি বিপ্লবী বক্তব্য জায়গা থেকে খানিকটা দূরে এসে একটু আহ্বান করা যায় কিনা, যে আমরা আপনার নিজের দলের প্রতি আহ্বান করেন না কেন, যারা যদি সহিংসতার সম্পৃক্ত থেকে থাকে তারা সরে আসুক, সরকারের প্রতি অনুরোধ করেন আপনারা আসেন আমাদের সাথে, এই ধরনের কোনো আহ্বান আপনারা আছে? আমরা তো সরকারের কাছে শুরু থেকে আহ্বান করে যাচ্ছি, আপনারা আসুন, আমরা বসি, আমরা একটা সমাধানে যাই। সহিংসতা প্রসঙ্গে তো আমি বললামই, এটা নিয়ে তো আমি বললামই যে সহিংসতা প্রসঙ্গে 2 রকম সহিংসতা হচ্ছে, একটা হচ্ছে বোমা হামলা, আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস। তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে দুর্বৃত্তরা যখন বোমা হামলা করে সেটার ভার্সাস কখনো রাষ্ট্র হতে পারে না। কোন রকম সহিংসতা যেটা আমরা রাষ্ট্রের কাছ থেকে আসলে আশা করি না। দুর্বৃত্ত 1 জন 2 জন 5 জন 10 জন 1000, কিন্তু যখন রাষ্ট্র পলিটিক্যাল মোডে আছে, কিন্তু সেই রাষ্ট্র যখন নারী দিবসের আলোচনা একেবারে শেষে নারী বান্ধব 2টি বক্তব্য দিয়ে আপনাকে শেষ করার জন্য অনুরোধ করছি। আমি খুব আশাবাদী বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে এবং ভীষণভাবে এগিয়ে যাচ্ছে। আজকে আপনি প্রতিরক্ষা থেকে শুরু করে, আপনি বিমান চালনা থেকে শুরু করে, ট্রেন চালানো থেকে শুরু করে হিমালয় জয় করেছে আমাদের নারীরা। আর কি বাকি আছে? সো আমি ভীষণ রকম আশাবাদী, আমি বিশ্বাস করি আমাদের নারীরা এগিয়ে যাচ্ছে, আরো বেশি এগিয়ে যাবে। শেষ করবে। আমি যেটা আপা খুব পলিটিক্যাল মুডে আছে, একটু পলিটিক্যাল টোনেই কথাটা বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক চর্চা যদি রাজনৈতিক নেতারা রাজনৈতিক দলের ভেতর করে এবং প্রত্যেকেরই কিন্তু
দলের মধ্যে একটা সংবিধান আছে, সেই সংবিধানের মধ্যে অনেক রকমের হিসেব নিকেশ আছে, অনেকগুলো পয়েন্ট আছে। তো সেখানে কিন্তু বলা আছে তৃণমূল পর্যায় থেকে নারীর অংশগ্রহণ 33% একটা হিসেব আছে, কিন্তু সেটা আসলে সবাই খুব বেশি পূরণ করেছে বলে আমার মনে হয় না। রাজনীতিতে নারীর অংশগ্রহণ বেড়েছে, ক্ষমতায়ন বাড়েনি, সক্রিয় ভূমিকা নারীরা এখনো পায়নি। আমি দুই দলকে অনুরোধ করব, রাজনৈতিক গণতান্ত্রিক চর্চাটা যদি ঠিক থাকে, সুন্দর থাকে, তাহলে আমাদের তৃণমূল থেকে যে নেতারা বেরিয়ে এসছেন তারা একদম কেন্দ্রীয় পর্যায়ে আসতে পারবেন, ক্ষমতায়নের জায়গায় আসতে পারবেন, এবং সক্রিয় অংশগ্রহণ যদি তারা নিতে পারেন তাহলে আমাদের বাংলাদেশের নারীর ক্ষমতায়নের বৈপ্লবিক পরিবর্তন আসবে। নিশ্চয়ই আমরা সেটা প্রত্যাশা করি। তবে সবচেয়ে বেশি প্রত্যাশা দর্শক আজকে যেটি, সেটি হচ্ছে যে আমাদের দুই প্রধান নেত্রী, যদি আমরা বলি এই দুই প্রধান নেত্রী হচ্ছে কি নারী নেত্রী, এবং একজন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর একজন হচ্ছেন গিয়ে মাননীয় 20 দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, যারা এই দেশকে শাসন করেছেন, যারা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় রয়েছিলেন, এবং তারাই হচ্ছেন নারী এবং তারাই হচ্ছেন আমাদের মা। এবং দুই মায়ের কাছে আজকের এই নারী দিবসের এই সময় একটা প্রত্যাশা থাকবে, সেটি হচ্ছে 16 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন আপনারা ঘটাবেন। আপনারা এই দেশের মানুষকে অনেক দিয়েছেন, আপনাদেরকে দিতে হবে, আপনাদেরকে পাশে দাঁড়াতে হবে আমাদের, এবং আমরাই আপনাদের সাথে থাকবো। দর্শক, প্রাণফোটা নিউজ এন্ড ভিউজ আজ এই পর্যন্ত। আগামীকাল একই সময় দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভীষণ ভালো থাকবেন।